সংস্কারের দাবিতে গণপদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব। 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি। কোটা নিয়ে যারা আন্দোলন করে তারা আইন মানে না, সংবিধান বোঝে না, আদালতের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী। If you want to really see something that said, take a look at what happened. গুলিতে আহত ট্রাম্প। পেনসিলভেনিয়ায় নির্বাচনের প্রচারণার সময় হামলায় রক্তাক্ত, প্রাণ গেল সমর্থকের। 20 বছর বয়সী অস্ত্রধারী অভিযানে নিহত, হামলায় বাংলাদেশের নিন্দা। চোরাচালানের স্বর্গদুয়ার সিলেট সুনামগঞ্জ সীমান্ত, ভারত থেকে ঢুকছে গরু, চিনি, মাদক। পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগের নামে বিপুল চাঁদা আদায়, নির্বিকার প্রশাসন। যে পরিমাণ টিকিট দরকার সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। 5 বছর আগে যাইতে সে সময়টা লাগতো, এখনো ঠিক ওই সময়টাই লাগে। রেকর্ড বিনিয়োগেও ধুঁকছে সম্ভাবনার রেল। 10 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয় করলেও বাড়েনি যাত্রী সেবার মান, নাজুক বেশিরভাগ পথ। পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। বাংলা ব্লকেডের পর এবার গণপদযাত্রা, কোটা বিরোধী আন্দোলনকারীদের। কর্মসূচির 14তম দিনে আন্দোলনকারীদের চোখ ছিল বঙ্গভবনের দিকে। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া। পদযাত্রা করে সেই কর্মসূচি সফল করেছেন আন্দোলনকারীরা। তারা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। তেজদীপ্ত তারুণ্যের স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ, হাতে লাল সবুজের পতাকা, বুকে বাংলাদেশ। সব মিলিয়ে এ যেন এক জনসমুদ্র, তারুণ্যের ঢল। অনেকেরই শিক্ষাঙ্গন আলাদা, একে অন্যকে সেই অর্থে চেনেও না। তবে আন্দোলন যেন সবাইকে গেঁথে দিয়েছে একই সূত্রে। তৈরি হয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। দাবি একটাই, কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে আসতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা। টুকরো টুকরো মিছিল পরিণত হয় জনসমুদ্রে। কোটার একটা স্থায়ী সমাধানের জন্য বর্তমান সময়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা রেখে সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাস করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যৌক্তিক একটা সমাধান দেবে। আজকে পর্যন্ত সারা বাংলাদেশে একটা গাড়ি পোড়াও হয়নি, একটা টায়ার জ্বালানো হয়নি, একটা কাউকে বাধা দেওয়া হয়নি। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম, শিক্ষার্থীদের দাবি দেওয়া সবসময় শান্তিপূর্ণ ছিল। এবার যাত্রা শুরুর পালা। দুপুর 12টায় গ্রন্থাগার থেকে বেরিয়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন হয়ে পদযাত্রাটি পৌঁছায় নূর হোসেন চত্বরে। সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনকারীরা। যৌক্তিক সংস্কার হোক এবং মেধাবীরা তাদের যোগ্য স্থানে যাক। আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। এটা সাধারণ মানুষের দাবি, একদম সারা বাংলাদেশের মানুষের দাবি। এতগুলো ছাত্র এখানে ক্লাস বর্জন করে তারপর নিজেদের পড়ালেখা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের যে সমস্যাটা হচ্ছে তা অবশ্যই সেখানে উত্থাপন করবে। কোটা বাতিল না, কোটা সংস্কার করা হোক। এক দফা দাবি আমরা, যেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার করতে চাচ্ছি। কিছুক্ষণ পরেই আন্দোলনকারীরা ভেঙে ফেলে সেখানকার ব্যারিকেড। একটু এগিয়ে আবারও অবস্থান নেন বঙ্গবন্ধু চত্বরে। সেখান থেকে 12 সদস্যের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনের উদ্দেশ্যে। এদিকে 2:40 পুলিশ নিরাপত্তায় বঙ্গভবনে প্রবেশ করেন প্রতিনিধি দল। প্রায় 15 মিনিট পর স্মারকলিপি জমা দিয়ে বের হন তারা। এরপর আবারও চলে যান বঙ্গবন্ধু স্কয়ারে। সেখানে গিয়ে তারা জানান, আগামী 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবে। যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায়। 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এরপর সচিবালয় হয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকার বাইরেও নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে রাজধানীর বাইরে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও গণপদযাত্রায় অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে সকাল 11টা থেকে বিভিন্ন ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নামেন কোটা বিরোধীরা। চট্টগ্রামে স্লোগানে মুখর রাজপথ। মিছিল নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি আমাদের যে যৌক্তিক আন্দোলন, যে যৌক্তিক দাবি, সেই প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবেন। সংবিধানে উল্লিখিত অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত যারা পিছিয়ে আছে তাদের জন্য একটা ন্যূনতম মাত্রায় কোটা এনে সেটা সংসদে আইন পাশ করে কোটা সংস্কার করতে হবে। কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একাট্টা সারা দেশের বিক্ষোভকারী শিক্ষার্থীরা। ব্যানার নিয়ে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। এদিন একই দাবিতে পদযাত্রা করে ময়মনসিংহের বিভিন্ন কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ সময় কোটা বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। আমরা নারীরাও আমরা আমাদের মেধা দিয়ে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা চাকরি করতে চাই। পিছিয়ে যাওয়া মেধাবীদের কথা চিন্তা করে 56% যে কোটা, সেই কোটার সংস্কার এখন সময়ের যৌক্তিক দাবি। রাজশাহীতেও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সরকার বা উপর মহল থেকে কোনো ধরনের আশ্বাস এখন পর্যন্ত দেওয়া হয়নি। যতদিন না দেবে ততদিন পর্যন্ত এই রাজপথেই থাকবো। আমাদের একটাই চাই, আমরা আমার কোটা সংস্কার চাই। যতদিন না আমাদের দাবি মেনে নেবে ততদিন আমরা রাজপথে আন্দোলন করব। এদিকে কোটা বিরোধী আন্দোলনের পদযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি ছিল। রাস্তা ব্লক করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। ওমর ফারুক, সময় সংবাদ। এবার ট্রাম্পের ওপর হামলার খবর। গুলিতে আহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়া নির্বাচনী প্রচারণার সময় তার উপর বন্দুক হামলা হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় সমর্থকদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে ট্রাম্প বলেন, এ লড়াই চলবে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে এরই মধ্যে ছাড়া পেয়েছেন তিনি। হামলায় প্রাণ গেছে এক রিপাবলিকান সমর্থকের। পরে পাল্টা অভিযানে মারা যায় অস্ত্রধারী। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। I really see something that said, take a look at what happened. নির্বাচনী প্রচারের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাঝেই মুহুর্মুহু গুলির শব্দ। আতঙ্কে নুয়ে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মুহূর্তেই নিরাপত্তা বাহিনী, সিক্রেট সার্ভিস তাকে ঘিরে ফেলে। শুরু হয় হইচই, হট্টগোল। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ান ট্রাম্প। দেখা যায় ডান কান থেকে অঝরে ঝরছে রক্ত। এমন অবস্থার মধ্যেই মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে ট্রাম্প বলে ওঠেন, ফাইট ফাইট। পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে। নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। কয়েক ঘন্টা পর সেখান থেকে ছাড়া পান তিনি। স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যা 6:15টার দিকে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন দর্শক সারিতে থাকা একজন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও। প্রত্যক্ষদর্শীরা ও সিক্রেট সার্ভিস জানায়, সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করা হয়। প্রথমে আমরা ভেবেছিলাম এটি আতশবাজির শব্দ। এরপরই দেখি ট্রাম্প তার কানে হাত দিয়ে বসে পড়েছেন। তখন আমরাও মাটিতে বসে পড়ি। হামলার পরপরই 78 বছর বয়সী ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলে জানান ট্রাম্প। তবে নিরাপদ ও সুস্থ আছেন বলেও জানান তিনি। এরই মধ্যে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস পেনসিলভেনিয়ার ব্যাটেল পার্কের বাসিন্দা বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। যুক্তরাষ্ট্রের নাগরিক জীবনের আধুনিক জীবনযাপনে এক নজিরবিহীন ঘটনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর শুধু পেনসিলভেনিয়ার
বার্টলার শহর নয়, পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শহরে এখন আতঙ্ক বিরাজ করছে। সবার মধ্যেই একটি প্রশ্ন, এই চলতি বছরের নভেম্বরের 5 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কতটুকু নির্বিঘ্ন হবে, কতটুকু শান্তিপূর্ণ হবে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গুলিতে আহত হলেও রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার প্রচারণা শিবির। তার সমর্থকরা বলছেন, হামলা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না ট্রাম্পকে। সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনায় বেকায়দায় জো বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার মঞ্চে গুলিতে রক্তাক্ত হলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় উত্তাল মার্কিন রাজনীতি, চলছে নানা আলোচনা সমালোচনা। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন ফৌজদারি মামলায় আইনি লড়াই করছেন বিরোধী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। ঘুরছেন এক আদালত থেকে অন্য আদালতে। এর মধ্যে হত্যার উদ্দেশ্যে ট্রাম্পের উপর চালানো হয় গুলি। গণমাধ্যমের তথ্য মতে এই হামলা মার্কিন নির্বাচনে ফেলতে পারে ব্যাপক প্রভাব। তার সমর্থকরা বলছেন, হামলা মামলার কারণে আরো জনপ্রিয় হয়ে উঠছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে যারাই বা যে উদ্দেশ্যেই করে থাকুক, যদি ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশন থেকে বিরত রাখার জন্য অথবা তাকে আবার প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়ার চেষ্টা করার জন্য হোক, কোনোটাই কাজ করবে না। বরঞ্চ তার উল্টাটা কাজ করবে। এতে করে তার পার্সোনাল পপুলারিটি অনেক গুণে বেড়ে যাবে। তার সমর্থকরা এখন আরো অনেক ইন্ধন পেল এই গুলি বর্ষণ থেকে। গুলিতে আহত হলেও সোমবার থেকে শুরু হওয়া রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তার প্রচার শিবির। এই সম্মেলনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে ঘোষণা করার কথা রয়েছে। সম্মেলনের ঠিক একদিন আগে ট্রাম্পের ওপর গুলির ঘটনা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই বলছেন, এ হামলার কারণে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকবেন ট্রাম্প, বেকায়দায় পড়বেন জো বাইডেন। এরই মধ্যে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থক হামলার জন্য বাইডেনকে দোষারোপ করেছেন। আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল রিপাবলিকান দলের মনোনয়ন চূড়ান্ত করতে তাদের দলের কনভেনশন 15 জুলাই থেকে 18 জুলাই উইসকনসিনে। এই কনভেনশন থেকেই রিপাবলিকান দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সেই দৌড়ে সবার আগে যিনি রয়েছেন তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিক থেকে কনভেনশনের ঠিক একদিন আগে ট্রাম্পের উপর এই প্রাণঘাতী হামলা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরানোর আশ্বাস দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী ইইউ রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয়। নির্বাচনী জনসভায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় বাংলাদেশের পক্ষে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নিন্দা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই এবং রাজনীতিতে কোনো ভায়োলেন্সের স্থান থাকা উচিত নয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ সময় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে ইইউ রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইন্দো প্যাসিফিক কৌশলে গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। 3000 কর্মী আমাদের দেশ থেকে যাবে, আমরা এই মর্মে সম্মত হয়েছি এবং এই কর্মীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেটি আরও বাড়ানো হবে বলে আজকে আলোচনা করেছি আমরা। I'll be covering Indo-Pacific affairs. Of course, Bangladesh is a key country in that context.
And I think what I want to see also in the coming years is much more of an understanding of the strategic position and role of Bangladesh. সম্প্রতি ভারতে বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী আগ্রহ দেখিয়েছে বলেও জানান হাসান মাহমুদ। যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে ফাঁস করা প্রশ্নে যেসব নিয়োগ হয়েছে তা বাতিল এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাকরি প্রত্যাশীরা। সকালে বাংলাদেশ কর্ম কমিশনের সামনে বিভিন্ন ব্যানারে শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে প্রশ্ন ফাঁস ও দুর্নীতির কারণে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস-এর সব কার্যক্রম বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। পিএসসির তদন্ত কমিটির উপর আস্থা নেই জানিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি জানান পরীক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টরের যারা তদন্ত করছে, পিএসসির যারা কর্মকর্তা, তারাই আজকে জেলে। আর কিসের আবেদালি? এখানে আবেদালি কেউ না, এখানে পিএসসির কর্মকর্তারা সবাই দায়ী। যারা প্রশ্ন পেয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে একটি উদাহরণ সৃষ্টি করা উচিত যে না, সোনার বাংলায় দুর্নীতির ঠাঁই নাই, প্রশ্নভাসের ঠাঁই নাই। প্রধানমন্ত্রীর এখানে হস্তক্ষেপ কামনা করি। ৪৪, ৪৫, ৪৬ এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাতিল চাই আমরা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এতে এপিবিএনের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এপিবিএন জানায়, রোববার ভোরে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে দায়িত্ব পালন করছিলেন এপিবিএন পুলিশের ৯ সদস্য। এ সময় ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাইরে থেকে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে তারা। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়, তবে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এপিবিএন সদস্য মোহাম্মদ শাহরাজ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। আমাদের সেখানে টহল ডিউটি করছিল, তো পাহাড় থেকে ফায়ার করে পুলিশকে লক্ষ্য করে। এতে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়। আমরাও ফায়ার ওপেন করছি। আমরা প্রায় ৪০ রাউন্ড ফায়ার করছি। আমাদের একজন পুলিশ সদস্যের পায়ে গুলি লেগেছে। দেশে স্পেশাল ট্যুরিজম ইউনিভার্সিটি করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিমানমন্ত্রী ফারুক খান। একই সঙ্গে পর্যটন খাতে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে নয়াপল্টনে আটার কার্যালয়ে এটিটিআই প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে এভিয়েশন ও পর্যটন খাতে কোনো দুর্নীতি পেলে শক্ত হাতে তা ধরার আহ্বান জানান আটাব সভাপতি। প্রাকৃতিকভাবেই সৌন্দর্যের কমতি নেই বাংলাদেশের, তাই পর্যটন আকর্ষণে অবকাঠামো নির্মাণে একটু আধুনিকায়ন আর দূরদর্শী ভূমিকায় এখাতে প্রবৃদ্ধি নিয়ে আসতে পারে কাঙ্ক্ষিত পর্যায়ে। সরকারের পরিকল্পনা রয়েছে ২০৩০ সাল নাগাদ প্রায় ১.৫ কোটি কর্মসংস্থান তৈরির মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে গতি নিয়ে আসার। সে ধারায় কর্মসূচি নেওয়ার পাশাপাশি এবার নতুন করে পরিকল্পনার তালিকায় যুক্ত করা হচ্ছে স্পেশাল ট্যুরিজম ইউনিভার্সিটি করার। রোববার অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাব আয়োজিত সার্টিফিকেট অনুষ্ঠানে একথা জানান বিমানমন্ত্রী। বলেন, টিকিট নিয়ে প্রতারণা ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ছাড় নয়। বেশ কিছু অনলাইন ট্রাভেল এজেন্সি আছে, যারা এর সদস্য না, তারা অনেক সময় এমন কাজ করে যেটা যাত্রীদের বিড়ম্বনার সৃষ্টি হয়। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইতিমধ্যে সরকারিভাবে সেক্রেটারি সাহেবকে বলেছি। মহাখালীতে যে স্থাপনা আছে অথবা কক্সবাজারে যে স্থাপনা আছে, এই স্থাপনার মধ্যে যে কোনো একটাকে আমরা ট্যুরিজম ইনস্টিটিউট থেকে ইউনিভার্সিটিতে রূপান্তর করার পরিকল্পনা আমাদেরও আছে। অনুষ্ঠানে সমন্বিতভাবে কাজ করার কথা জানান ট্যুরিজম কর্পোরেশন চেয়ারম্যান। আর এ খাতের যে কোনো দুর্নীতি শক্তভাবে বন্ধের আহ্বান জানায় আটাব। এনএসটিটিআই ট্রেনিং দিচ্ছে এবং যে আটাব ট্রেনিং দিচ্ছে, তা আসলে এই এভিয়েশন সেক্টরের উন্নয়ন, ট্যুরিজম সেক্টরের উন্নয়ন, এই কাজগুলো একটা টিম ওয়ার্ক আর কি। বিভিন্ন জায়গায় দুর্নীতির একটি মহোৎসব বিভিন্নভাবে ধরা খাচ্ছে, সরকার শক্ত হাতে তাদেরকে ধরছে। আমরা মনে করি যে এভিয়েশন খাতে বা ট্যুরিজম খাতে যদি কোনো দুর্নীতি থাকে, সেটাও আপনার নেতৃত্বে আপনি শক্তভাবে ধরবেন। এর আগে এয়ার টিকিট সার্ভিসের ওপর বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিমানমন্ত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসানও।
গত 10 বছরে এর পরিমাণ ছাড়িয়েছে 15,000 কোটি টাকা। অথচ এ সময় রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত বিনিয়োগের খেসারত দিচ্ছে রেলওয়ে। আর রেল সচিবের দাবি, চলমান প্রকল্পগুলো শেষ হলে মিলবে সুফল। এজন্য অপেক্ষা করতে হবে আরও 5 বছর। নাজমা সালেহের রিপোর্ট। গত এক যুগে রেলের বিনিয়োগ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। শুধু উন্নয়নের জন্য এ সময় খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নও হয়েছে। তবে বাড়েনি যাত্রী সেবা। এক যুগ পরও যাত্রীর অভিযোগ রয়ে গেছে আগের মতোই। যে পরিমাণ টিকিট দরকার সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। রংপুর, দ্রুতযান, চিলাহাটি, নীলসাগর, তারপরে বনলতা, এগুলো সব ট্রেনে প্রতিদিন লেটে যাচ্ছে। এত উন্নয়নের মধ্যে রেলের 65% লাইনই ঝুঁকিপূর্ণ, 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর কোচ সংকট নিয়ে চলছে এই খাত। 5 বছর আগে যাইতে সময় লাগতো, যে সময়টা লাগতো এখনো ঠিক ওই সময়টাই লাগে, কোনো লাভ হয়নি। প্যাসেঞ্জার কিন্তু বাড়ছে। শিডিউল বেশি পর্যায়ে কয়টা ট্রেন কয়টা আসবে কোনো খবর নাই। যতগুলো বগির দরকার ততগুলো বগি পাচ্ছি না, মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। এতে প্রতি বছর বাড়ছে রেলের লোকসানের বোঝা। প্রতি বছর গড় লোকসান ঠেকেছে 2,000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আয় বৃদ্ধির উদ্যোগ না নিয়ে অহেতুক প্রকল্পের খেসারত দিচ্ছে রেলওয়ে। একদিকে রেলের পিছনে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে কিন্তু রেলের আয় কমছে। আয় এবং বিনিয়োগের মধ্যে একটা বড় ফারাক হয়ে গেছে। ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো আসলে রেলকে তাদের অনেকটাই আমরা দেখি যে প্রকল্পগুলো আসলে প্রয়োজন নাই, অনেকটা ত্রুটিপূর্ণ যে প্রকল্প আছে সেখানে তারা বিনিয়োগ করছে। কেনাকাটায় যে অনিয়ম, দুর্নীতি, সেটার জন্য কিন্তু রেল এই লোকসানে পড়ে যাচ্ছে। এত সংকটের সমাধান না করেই রেল সচিব বলছেন, চলমান প্রকল্পগুলো শেষ হলেই মিলবে সুফল। আগামী 5 বছর পরে রেল এই দিকে এটা আরও এটা বিশ্ব পণ্যের দিক দিয়ে, পণ্য এবং নন কোর বিজনেস থেকে যে রেলের ইনকাম সেটা আরও বেশি গুণে বৃদ্ধি পাবে এবং এই গ্যাপটা কমে যাবে। এই মুহূর্তে রেলে 36টি প্রকল্প চলমান, যা বাস্তবায়নে খরচ হবে 1,42,000 কোটি টাকা। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। অথচ লাভ তো দূরের কথা, প্রতি বছর এখন গড় লোকসান 2,000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, অপরিকল্পিত উন্নয়ন আর অর্থ খরচের বিলাসী প্রকল্পের কারণে প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বকেয়া পাওনা পরিশোধ সহ 8 দফা দাবিতে 5ম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা। সকালে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অবস্থান নেন কয়েকশো কর্মী। এ সময় প্রশাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। নিজেদের দাবি নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসকের সঙ্গে প্রতিষ্ঠানটির সুবিধাবঞ্চিত ও চাকরিচ্যুত কর্মীরা দেখা করতে গেলেই শুরু হয় বাকবিতণ্ডা। রোববার সকাল থেকে বকেয়া পাওনা পরিশোধ, প্রশাসকের বরখাস্ত করা কর্মীদের চাকরিতে পূর্ণবহাল সহ 8 দফা দাবি আদায়ে রাজধানীর মালিবাগে সোনালী লাইফের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মীরা। প্রশাসকের অপসারণ সহ দাবি আদায়ে কর্মীদের টানা 5ম দিনের মতো চলা কর্মবিরতিতে বিপাকে পড়েছেন বিমা দাবি নিয়ে আসা গ্রাহকরা। কর্মীরা জানান, দাবি আদায়ের আন্দোলনে থমকে গেছে সোনালী লাইফের সব কার্যক্রম। বন্ধ রয়েছে নতুন পলিসি সংগ্রহ। 3 মাস যাবত আমরা স্যালারি কমিশন পাই না, আমাদের বাচ্চাদের স্কুলের বেতন, আমাদের সংসার চালানো। কেন আপনি বন্ধ করলেন? এটা আপনার কোন ধ্বংসাত্মক নীতি? আন্দোলনকারীদের অভিযোগ, দুর্নীতি আর আর্থিক অনিয়মের তদন্ত করতে এসে প্রশাসক নিজে জড়িয়ে পড়েছেন অনিয়মে। উনি সেই বৈধ সিটটাকে সরাইয়া একটা ভুয়া সিট বানিয়ে তাদের নামে চক্রান্ত করে উনি আগায় যেতে চাচ্ছে। সব অভিযোগ অস্বীকার করে প্রশাসকের দাবি, আর্থিক অনিয়ম ঢাকতেই একটি মহল বিশৃঙ্খলা করতে উস্কে দিচ্ছে কর্মীদের। গ্রাহকের সার্ভিসটা আপনি দিচ্ছেন না, টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি বললেন আপনি মেনে চলবেন, তাহলে আপনি মানবেন না, আবার মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা তো ওভারডিউ। আন্দোলনকারীদের দাবি, প্রতিষ্ঠানটির 5 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ 18 জনকে চাকরিচ্যুত করেছে প্রশাসক। তবে রোববার দুপুরে 5 শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করার নির্দেশ স্থগিত করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। যেটি আমাদের অধিকার, তথ্য ভিত্তিকভাবে আমরা যখন উপস্থাপন করেছি, সেটি তার স্বার্থে বিঘ্নিত করেছে। নৈতিকভাবে যে আমাদেরকে একটা ডিফেন্স করার সুযোগ দেওয়া হয়, সেটিও তিনি না দিয়ে তিনি আমাদেরকে বরখাস্ত করেছেন। এমন অবস্থায় গ্রাহকদের প্রাপ্য সেবা নিশ্চিতে উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বর্তমানে 2500 স্টার্টআপ আছে।
যার মাধ্যমে গত 10 বছরে বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $1 বিলিয়ন আর কর্মসংস্থান তৈরি হয়েছে 15 লাখের বেশি। আগারগাঁওয়ে বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024 সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি কেন প্রতিষ্ঠা করলাম? কারণ বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, তারা স্টার্টআপে বিনিয়োগ করতে ভয় পায়। বাংলাদেশ একটা ইউনিক এক্সাম্পল ক্রিয়েট করতে পেরেছে যে তরুণ উদ্যোক্তা স্টার্টআপদেরকে সরকারও ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে পারে। আমাদের লক্ষ্য 41 সাল নাগাদ বাংলাদেশে 1 লক্ষ স্টার্টআপ থাকবে যারা কিনা 1 কোটি তরুণ কর্মসংস্থান সৃষ্টি করবে। একটা মেজর ট্রফির জন্য ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষার অবসান, নাকি প্রথম দল হিসেবে স্পেনের 4র্থ ইউরো জয়? এই প্রশ্নের জবাব মিলবে বার্লিনের ধ্রুপদী ফাইনালে। প্রতিপক্ষ হিসেবে স্পেন ও ইংল্যান্ড পরস্পরকে সমীহ করলেও ইতিহাসের জন্ম দিতে চায় দু দলই। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। বার্লিনের ধ্রুপদী ফাইনালে স্পেন ইংল্যান্ডের লক্ষ্য স্থির 1 বিন্দুতে, ইউরোপ শ্রেষ্ঠত্বের হাতছানিতে অমরত্বের আহ্বান। তবে অর্জনের প্রশ্নে দুদলের লাইন বেঁকে যায় সোজা বিপরীতে। অর্জনের বিচারে দুদলের পার্থক্য বিস্তর, ঠিক যেমন ইউরোয় দুদলের পথ চলা। গ্রুপ পর্ব থেকে ফাইনাল এক অপ্রতিরোধ্য স্পেনে বুঁদ হয়েছিল ইউরোপ। আমি জানি আমার ফুটবলারদের সামর্থ্য কতটা। আমার বিশ্বাস তারা এটা করে দেখাবে। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তিমত্তার উপর ভরসা রাখতে চাই। অনেকেই বলছে ভাগ্য সহায়তা, তবে ইংলিশরা যে ফাইনালের মঞ্চে উঠেছে নিজ যোগ্যতায় তা অস্বীকার করার উপায় নেই। স্পেনের মতো তারা ছিল না দুর্দান্ত, তবে 58 বছরের আক্ষেপের প্রহরে দড়ি টানতে যে কোনো সময় অনন্য হয়ে উঠতে পারে থ্রি লায়ন্স। দেশের বাইরে ইংল্যান্ডকে প্রথম কোনো মেজর শিরোপার ফাইনালে তুলে সত্যিই আমার ভালো লাগছে। এখন আমাদের লক্ষ্য স্পেনকে হারানো, যারা এবারের ইউরোর সবচেয়ে ভালো দল। ইয়ামাল, উইলিয়ামস, অলমোই দুর্দান্ত স্পেন। কেন, ফোডেন, বেলিংহামেও বা কম কিসে ইংল্যান্ড। দুদলের কোনোটিতেই নেই বলার মতো ইনজুরি সমস্যা। উপরন্তু স্পেনের রক্ষণে শক্তি বাড়ছে কারভাহাল ফেরায়। তবে ইংলিশরা চাইলে অনুপ্রেরণা খুঁজতেই পারে স্পেনিয়ারদের চেয়ে এগিয়ে থাকার পরিসংখ্যান থেকে। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। কোটা নিয়ে যারা আন্দোলন করে তারা আইন মানে না, সংবিধান বোঝে না। আদালতে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। If you want to really see something that said, take a look at what happened. গুলিতে আহত ট্রাম্প, পেনসিলভেনিয়া নির্বাচনের প্রচারণার সময় হামলায় রক্তাক্ত, প্রাণ গেল সমর্থকের। 20 বছর বয়সী অস্ত্রধারী অভিযানে নিহত, হামলায় বাংলাদেশের নিন্দা। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।